react.js এর এই ভিডিও টিউটোরিয়ালে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক স্টেট সম্পর্কে আলোচনা করব। react.js এ স্টেটের ব্যবহার অনেক, তাই অবশ্যই এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ভিডিওর শুরুতেই কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিতে হবে, কারণ আপনারা অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ দিচ্ছেন বা ইউটিউবে কমেন্ট করছেন নতুন নতুন সাবজেক্ট নতুন নতুন টপিকের উপর ভিডিও করার জন্য। আনফর্চুনেটলি এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন আমি থাম্পেরি ইউনিভার্সিটিতে রিসার্চ এবং থিসিসের কাজে ব্যস্ত, তাই চাইলেও আসলে আপনাদের রিকোয়েস্ট রাখা পসিবল হচ্ছে না। যখন বাংলাদেশে ছিলাম, যখন কলেজে পড়াতাম বা ইউনিভার্সিটিতে পড়াতাম, তখন অনেক সুযোগ ছিল, অনেকগুলো সাবজেক্টের উপর ভিডিও করেছিলাম, সেই জন্য আসলে এই 1500 ভিডিও আপনারা পেয়েছেন। তো আনফর্চুনেটলি সেই সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন অনেক পার্থক্য, বাট আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি। যেমন আজকে 4টার দিকে আমার এক্সাম আছে, তারপরও কিন্তু আমি ভিডিও করছি। সো যখনই পসিবল হয় আমি ভিডিও করি ইনশাল্লাহ। তো মন খারাপ করার কিছু নেই, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাব আপনাদের জন্য। ওকে, তো চলুন শুরু করা যাক স্টেট নিয়ে আলোচনা করার। তো স্টেট সম্পর্কে আলোচনা করার আগে এখানে একটা বিষয় নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে অলরেডি আমি ক্লাস কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি, প্রপস সম্পর্কে ধারণা দিয়েছি। আমি ভিডিওগুলো যে সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দিই, সেই সিকোয়েন্স মেনটেন করে ভিডিও দেখলে প্রত্যেকটা টপিক খুব ইজিলি বুঝতে পারবেন, আদারওয়াইজ আননেসেসারিলি প্রত্যেকটা টপিক কঠিন মনে হবে। তো যাই হোক, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, প্রপসের বেলায় কী ছিল, প্রপস মনে করুন একটি ভেরিয়েবলের মতো। প্রপসের সাহায্যে আমরা কী করেছিলাম, একটা জায়গা থেকে অন্য জায়গায় ভেরিয়েবলের ভ্যালুটা পাস করেছিলাম। তো এক্স্যাক্টলি স্টেট একই কাজে ব্যবহার করব, বাট স্টেট হচ্ছে কি কোনো একটা জায়গার মধ্যে, ধরা যাক একটি ফাংশন বা একটি ক্লাসের মধ্যে সেই ভ্যালুটাকে নিয়ে যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা স্টেট ব্যবহার করব। এবং প্রপসের ক্ষেত্রে একটা অসুবিধা ছিল যে একটা জায়গা থেকে ভ্যালু যখন অন্য জায়গায় নিয়ে গেলাম, সেই ভ্যালুটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যায় না। বাট স্টেটের ভ্যালুটা বারবার চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো এই জিনিসগুলো একটু পরে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। বাট প্রপসের বেলায় আমরা ব্যবহার করেছিলাম দিস ডট প্রপস, আর স্টেটের বেলায় ব্যবহার করব দিস ডট স্টেট। তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। প্রপস সম্পর্কে ধারণা দেওয়ার পূর্বে এখানে আরেকটা বিষয় এখানে হয়তো বলে নিতে হবে যে আমি যে কোডগুলো করছি সাধারণত সেইগুলো আমি গিটহাবে পুশ করে দিচ্ছি। সো সেখান থেকে আপনারা খুব সহজেই নিতে পারবেন। এই যে গিটহাব আনিসুল ইসলাম, এখানে গিয়ে আপনারা আমাকে খুঁজে নিতে পারেন, আপনারা ফলোইং করে রেখে দিতে পারেন, এতে করে আমার প্রত্যেকটা আপডেট খুব সহজেই পেয়ে যাবেন। রিপোজিটরিতে যদি চলে যান, রিপোজিটরিতে যাওয়ার পর রিয়েক্ট টিউটোরিয়ালস কোডে যদি চলে যান, এইখান থেকে প্রত্যেকটা টপিকের কোড খুব সহজেই খুঁজে নিতে পারবেন সোর্স ফোল্ডার থেকে। ওকে, তো যাই হোক, এবার শুরু করি যে স্টেট আসলে কেন প্রয়োজন, আমি সেটা একটু উদাহরণ দেখাচ্ছি আপনাদের। এইখানে ধরা যাক আমি সার্চ যখন করব, এই সার্চ ভ্যালুটা বিভিন্ন সময় চেঞ্জ হবে, অর্থাৎ তার স্টেট পরিবর্তন হবে, এবং সেই চেঞ্জের উপর ভিত্তি করে আমাকে হয়তো বা কিছু কাজ করতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই টেবিলের ভ্যালুগুলো চেঞ্জ হবে। যেমন ধরা যাক আমি এখানে দেখতে পাচ্ছেন যখনই টাইপ করছি, সেই টাইপের ভ্যালু অর্থাৎ এইখানের ভ্যালুটার উপর ভিত্তি করেই কিন্তু এখানে ইউআইটা রেন্ডারিং হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। সুতরাং এই যে স্টেট যে পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই react.js এর ক্ষেত্রে। তো এবার আমরা শিখবো কীভাবে এই স্টেট নিয়ে কাজ করতে হয়। তো আমি এই ভিডিওতে খুবই সিম্পল কাজ দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা এখানে যখন আমি প্লাস দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউআই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এখান থেকে যে ভ্যালুটা আছে। সো এক্স্যাক্টলি এই আইডিয়াটা আপনাদের পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগবে। জাস্ট স্টেট কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে নিন এই ভিডিও থেকে। ওকে, আর এখানে আমি যেমনটা বলেছি, আপনারা যখনই react.js নিয়ে কাজ করবেন তখন দেখবেন স্টেট অনেকবার ব্যবহার করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে স্টেটে মূলত যেমনটা বলেছিলাম, এই যে সার্চ টাইটেল, এখানে যে সার্চের যে ভ্যালুটা ছিল সেটা নিয়ে আমি কাজ করছিলাম। ওকে, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট react.js এর জন্য। তো যাই হোক, এবার আমি যে কাজটা করব, এই কাজটাই অবশ্যই আপনাদের কীভাবে করতে হয় সেটা দেখাবো। স্টেট ব্যবহার করার জন্য খুবই সিম্পল একটা এক্সাম্পল দেখাবো। তো প্রথমে এখানে যা কিছু আছে সব কিছু সরিয়ে দিচ্ছি, এতে করে একেবারে নতুন থেকে আপনারা বুঝতে পারবেন। এখানে লক্ষ্য রাখবেন আমার পাবলিক ফোল্ডারের মধ্যে কী কী রয়েছে। পাবলিক ফোল্ডারে index.html রয়েছে, সোর্স ফোল্ডারের মধ্যে app.js এ যা কিছু আছে তাও আমি সরিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। index.js এ শুধুমাত্র এখানে যা কিছু আছে তা রেখে দেবো। state.js আমি একেবারে খালি করে নিয়েছি, তারপরও ডিলিট করে দিচ্ছি, এতে করে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তো এই মুহূর্তে কী রয়েছে, index.html বরাবরের মতো, এবং index.js এ আমরা মূলত অ্যাপটাকে লোড করছি, যদিও এখন পর্যন্ত অ্যাপে কোনো কিছু করিনি। তো চলুন আমরা এখানে আরএফসি দিয়ে রিয়েক্টের ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে নিই, এবং এখান থেকে জাস্ট আমি একটা স্ট্রিং প্রিন্ট করে দেখাচ্ছি হ্যালো, এবং এটা রান করব। রান করতে হলে কী করতে হবে নিশ্চয়ই আপনাদের জানা আছে, npm start লিখে রান করতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি সেই ডিরেক্টরিতে আছেন কিনা, অর্থাৎ সেই ফোল্ডারে আছেন কিনা যেখানে মূলত আপনার রিয়েক্ট অ্যাপটি রয়েছে। তো আপনি এখানে লক্ষ্য রাখবেন আমি মাই অ্যাপের মধ্যে প্রথমে ছিলাম, এবং সেই জন্য npm স্টার্ট দেওয়া মাত্রই আমার অ্যাপটা রান হয়ে গেছে, এবং এখানে আউটপুট দেখতে পাচ্ছেন হ্যালো দেখাচ্ছে।
তো যাই হোক, এবার অ্যাপটা রান হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম। তো এবার যে কাজটা করবো, স্টেটের এক্সাম্পল দেখানোর জন্য নতুন একটা ফাইল তৈরি করে নেব, এবং এখানে আমি ফাইলের নাম দিয়ে দিচ্ছি স্টেট, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আমি state.js দিচ্ছি। ওকে, এবং এইখানে আমি ক্লাস কম্পোনেন্ট তৈরি করব, সেই জন্য আমাকে RCC যে শর্টকাট আছে সেটা আমি ইউজ করতে পারি। রিয়াক্ট ক্লাস কম্পোনেন্টকে এখানে লোড করা হয়ে যাবে। এবার এখানে সিম্পল একটা বিষয় আমি দেখাতে যাচ্ছি। app.js এ যেটা রয়েছে লক্ষ্য রাখবেন, এখানে আমি এখান থেকে যদি একটা প্রপস সেন্ড করতে চাই এই state.js এ, সেক্ষেত্রে আমাকে আগে state.js-টাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট করে নিচ্ছি, ধরা যাক আমি নাম দিচ্ছি state from state.js, সেটা থেকে আমি স্টেটটাকে নিয়ে নিলাম। এবার যে কাজটা করব, এই স্টেটটাকে আমি ব্যবহার করতে পারবো, এই কম্পোনেন্টটাকে, এবং এই কম্পোনেন্টে আমি চাচ্ছি একটা প্রপস আমি সেন্ড করব, ধরা যাক কাউন্ট ইকুয়াল আমি এখানে 0 দিয়ে দিচ্ছি। ওকে, তো এই যে কাউন্ট ইকুয়াল আমি 0 দিলাম, এটাকে অবশ্যই কি করতে হবে, ডেফিনেটলি এখানে একটা স্ট্রিংয়ের মধ্যে রেখে দেই। তো এটাকে রিসিভ করতে হবে, এইখান থেকে রিসিভ করে সেটাকে চাইলে আমরা প্রিন্ট করতে পারি ডেফিনেটলি। এবং কিভাবে প্রপস রিসিভ করি আমরা ক্লাসের ক্ষেত্রে নিশ্চয়ই মনে আছে, দিস ডট প্রপস ডট সেই ভেরিয়েবলের নাম যেটা আমি দিয়েছিলাম কাউন্ট, আপনাদের নিশ্চয়ই মনে আছে এখানে দিয়েছিলাম। তো এবার যদি আমি এটা দেখাই, আপনাদের আউটপুট দেখতে পাচ্ছেন 0 দেখাচ্ছে। বাট প্রপসের বেলায় যেটা বলেছিলাম আমি, যে স্টেটটার পরিবর্তন যদি চাই, আমি পরবর্তীতে এটার ভ্যালু চেঞ্জ করতে চাই, যেমন আমি যদি এরকম করতে চাই, সাপোজ জাস্ট বোঝানোর জন্য আপনাদের আমি এটা দেখাচ্ছি, এখানে টেনশন নেওয়ার কিছু নেই। এইরকম যদি আমি চাই যে ভ্যালু 1 বাড়াবো এবং তারপর তার মধ্যে রাখবো, এখানে নিশ্চয়ই লক্ষ্য রাখবেন যে এখানে কি বলছে, এটা রিড অনলি, অর্থাৎ এটা পরিবর্তন করা যাবে না। তো এটা হচ্ছে প্রপসের প্রবলেম। তো আমরা চাচ্ছি যে স্টেট ব্যবহার করব, কারণ স্টেটের সাহায্যে আমরা কি করতে পারবো, প্রত্যেকটা চেঞ্জটাকে আমরা হোল্ড করে রাখতে পারবো। তো চলুন এবার দেখা যাক স্টেট কীভাবে নিয়ে কাজ করতে হয়। তো সেই জন্য আমি এখানে প্রথমেই একটি হেডিং ট্যাগ নিচ্ছি, লক্ষ্য রাখবেন আমি যে স্ট্রাকচারটা তৈরি করতে যাচ্ছি কাউন্ট, অ্যান্ড দেন এখানে আমি কাউন্ট নামে একটি ভেরিয়েবল নেব বা স্টেট নেব, এবং app.js এ যে প্রপসটা দিয়েছিলাম সেটা এখান থেকে সরিয়ে নিচ্ছি। আমরা প্রপস নিয়ে কাজ করব না, আমরা স্টেট নিয়ে কাজ করব। তো এই যে কাউন্ট যে প্রপসটা নিলাম আমি, এখানে মূলত যে স্টেটটা নিলাম, সেই স্টেটটা কীভাবে তৈরি করতে হয়, কীভাবে স্টেট তৈরি করতে হয় সেটা এবার শেখা যাক। তো স্টেট তৈরি করার জন্য অবশ্যই কনস্ট্রাক্টর লাগবে। তো সেই জন্য const এটা লিখলে শর্টকাটে আমাদের যে কনস্ট্রাক্টর প্রয়োজন সেটা আমরা তৈরি করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাক্টর তৈরি করা হয়ে গেছে। তো এই যে দিস ডট স্টেট এর মধ্যে এবার আমরা যে ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে বলে দিতে পারবো। তো আমরা চাচ্ছি কাউন্ট নামে একটি স্টেট তৈরি করব, সেই জন্য দিস ডট স্টেটের মধ্যে কাউন্ট 0 দিয়ে দিলাম, আমরা যে ভ্যালুটা দিতে চাচ্ছি আমাদের ইচ্ছা মতো। তো আপনারা চাইলে এখানে মাল্টিপল ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারবেন, যেমন এখানে দুঃখিত, এখানে চাইলে মেসেজ দেন অন্যান্য যতগুলো ভেরিয়েবল দরকার আপনারা ইউজ করতে পারবেন। তো আমাদের এই মুহূর্তে জাস্ট একটি মাত্র স্টেট নিয়ে কাজ করছি, সেই স্টেটের নাম হচ্ছে কাউন্ট। এবার এই কাউন্টটাকে যদি আমি এখান থেকে প্রিন্ট করতে চাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রপসের ক্ষেত্রে আমরা করেছিলাম দিস ডট প্রপস ডট, সো স্টেটের বেলায় যেটা করতে হবে দিস ডট স্টেট ডট কাউন্ট, এরকম করতে হবে। ওকে, এবং সেক্ষেত্রে আমরা আউটপুট পেয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কাউন্ট 0 দেখাচ্ছে। এবং আমি এখানে যদি স্ক্রিনটা ছোটো করে আপনাদের দেখাই, এতে করে হয়তো বা বুঝতে সুবিধা হবে, একসাথে দুইটাই আমি দেখাচ্ছি, এইদিকে নিয়ে আসবো এবং এটাকে ছোটো করে দিচ্ছি। ওকে, সো এবার যদি আমি এটাকে 1 করে দিই, সেক্ষেত্রে কি হবে, ডেফিনেটলি এখানে পরিবর্তন আপনারা লক্ষ্য রাখবেন, এই যে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবার চলুন আমরা মূল কাজে ফিরি, এটাকে 0 রেখে দিলাম। আমি যেটা এইখানে বলবো, আপনাদের নিশ্চয়ই মনে আছে ডিস্ট্রাকচারিংয়ের বিষয়টা নিশ্চয়ই মনে আছে, ডিস্ট্রাকচারিং কীভাবে আমরা করি। তো সেটা র্যান্ডারে আমি করে দেখাচ্ছি আবারও, কনস্ট দেন আমি এখানে লিখবো কাউন্ট। আমি চাচ্ছি যে এখানে পুরো দিস স্টেট ডট কাউন্ট না লিখতে চাচ্ছি। ওকে, সেই জন্য এখানে দিস ডট স্টেট। সো আমি এবার কি করলাম, দিস ডট স্টেট থেকে আমাদের যে স্টেট আছে সেখান থেকে কাকে নিলাম, কাউন্টকে নিলাম। এবার আমাকে এই দিস ডট স্টেট আর লিখতে হবে না কোনো জায়গায়। ওকে, এইখানের মধ্যে সব জায়গায় এবার আমি শুধু কাউন্ট লিখতে পারবো। সো ডিস্ট্রাকচারের বিষয়টা আবারও মনে করিয়ে দিলাম আপনাদের এইখানে। ওকে, তো স্টেট কীভাবে তৈরি করতে হয়, কনস্ট্রাক্টরের মধ্যে তৈরি করতে হবে দিস ডট স্টেট লিখে, তারপর যতগুলো স্টেট তৈরি করতে যাচ্ছেন, অর্থাৎ যতগুলো ভেরিয়েবল তৈরি করতে যাচ্ছেন সেগুলো তৈরি করে নিতে পারবেন। এবং এই স্টেট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে কি, আমার এই ক্লাস বা যদি ফাংশন বলি, এইখানের মধ্যে আমি চাচ্ছি যতবারই ভেরিয়েবলের এই স্টেটের ভ্যালু চেঞ্জ হবে সেটার উপর ভিত্তি করে এখানে র্যান্ডারিংটা হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমার। ওকে, তো এবার আমি কিছু বাটন তৈরি করে নেব। সো বাটন তৈরি করছি, লক্ষ্য রাখবেন এইখানে
বাটন ট্যাগ নিলাম এবং বাটন ট্যাগের মধ্যে এখানে ধরা যাক আমি প্লাস দিয়ে দিচ্ছি, একটা হবে ইনক্রিমেন্ট এবং অন্যটা হবে ডিক্রিমেন্টের জন্য। তো প্রথমে ইনক্রিমেন্টের কাজটা করে নেই, দেন ডেফিনেটলি ডিক্রিমেন্ট করা যাবে, তেমন একটা প্রবলেম হবে না। তো এখানে আমি যে লিসেনারটা ইউজ করব অন ক্লিক লিসেনার, এটা জাভাস্ক্রিপ্টের লিসেনার, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং এইখান থেকে যদি আমি একটি লিসেনারকে কল দিতে চাই, জাভাস্ক্রিপ্টের কোড যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে। দিস ডট, এইখানে আমি যে কোনো একটা ফাংশনের নাম আমার ইচ্ছা মতো দিচ্ছি, হ্যান্ডেল ইনক্রিমেন্ট। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখনও পর্যন্ত এই ফাংশনটি কিন্তু তৈরি করিনি। তো লিসেনার নিয়ে, ইভেন্ট লিসেনার নিয়ে কীভাবে কাজ করতে হয় আমি জাভাস্ক্রিপ্টে আলোচনা করেছি, বাট রিয়াক্টে এখন করিনি, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব, আবারও সমস্যা নেই। তো এইখানে জাস্ট এই মুহূর্তে লক্ষ্য রাখবেন, অন ক্লিক যখন আমরা বাটনে ক্লিক করি এই লিসেনারটা সাধারণত কল হবে, এই ইভেন্ট হবে, দেন সেটাকে লিসেন করার জন্য আমাদের একটি ফাংশন তৈরি করতে হবে। তো আমি এখানে নাম দিয়েছি হ্যান্ডেল ইনক্রিমেন্ট। তো চলুন এবার এই ফাংশনটা তৈরি করে নেওয়া যাক। তো আমি এখানে ফাংশনটি তৈরি করব হ্যান্ডেল ইনক্রিমেন্ট, দেন আমি ES6 এর ফাংশন ইউজ করব। সো এইখানে আমার এরকম তৈরি করে নিতে হবে, কোনো প্যারামিটার পাস করছি না, জাস্ট একটা কনসোল লগ দিয়ে দেখে নিই যে এটা আসলে ক্লিক হচ্ছে কিনা না। ওকে, সো ক্লিক দিয়ে দিলাম। এবার যদি আমি এটাকে ইন্সপেক্ট করি তাহলে আমি দেখতে পারবো আমার যে আউটপুটটা আসছে ক্লিক করার সাথে সাথে সেটা দেখাচ্ছে কিনা। ওকে, তো এখানে একটু বড় করে নিচ্ছি এবং তারপর ইন্সপেক্ট দিয়ে দিচ্ছি, কনসোলে যাচ্ছি। লক্ষ্য রাখবেন এখানে প্লাস দেওয়া মাত্রই বলছে ক্লিকড, দ্যাট মিনস এটা কাজ করছে, পারফেক্টলি কাজ করছে। ওকে, তো এবার চলুন আমরা দেখে নেই অন্যান্য ফিচারগুলো, এখানে আমরা কিভাবে এই স্টেটের ভ্যালুটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ কাউন্ট যে বর্তমানে 0 রয়েছে সেটাকে কিভাবে বাটন ক্লিকের উপর ভিত্তি করে স্টেটের ভ্যালুটা চেঞ্জ করা যায়, অর্থাৎ কাউন্টের ভ্যালুটা চেঞ্জ করা যায়, 1 2 এরকম দেখাবে, এবং সেটা আমাদের এই ইউআইতে এই ডিবের মধ্যে হেডিং ট্যাগের মধ্যে এসে বসবে কিভাবে সেটা দেখতে চাই আমরা। তো আমাদের কাজ হচ্ছে কি, জাস্ট স্টেটের ভ্যালুটাকে চেঞ্জ করা, সেটা হচ্ছে কাজ। এবং কোন সময় আমরা চেঞ্জ করতে চাচ্ছি, যখন কেউ এই বাটনে ক্লিক করবে তখন কি হবে, হ্যান্ডেল ইনক্রিমেন্ট কল হবে। তো হ্যান্ডেল ইনক্রিমেন্টের মধ্যে আমাদের স্টেটের ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। তো স্টেটের ভ্যালু চেঞ্জ করার জন্য খুবই সহজ পদ্ধতি মনে রাখবেন, সবসময় যেটা করতে হবে, দিস ডট সেট স্টেট, এই ফাংশনের মধ্যে স্টেটের ভ্যালু চেঞ্জ করতে হবে। তো এইখানে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হবে, যেহেতু জাভাস্ক্রিপ্টের অবজেক্ট এটা। তো অবজেক্টের মধ্যেই আমরা মূলত এই কাউন্টের ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। সো কাউন্ট এবার হবে, আগে ছিল কাউন্ট 0, বাট এবার কি হবে, কাউন্টের আগের ভ্যালুর সাথে আমি চাচ্ছি 1 বাড়াবো, সেই জন্য দিস ডট স্টেট ডট কাউন্ট, কাউন্টের বর্তমান যে মান আছে তার সাথে আমি কি করব, 1 বাড়িয়ে দেবো, দ্যাটস ইট। এবার যদি আমি এটা রান করি, সেভ করে নিলাম, লক্ষ্য রাখবেন এখানে আমি এখানে প্লাস বাটনে চাপ দিচ্ছি এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভ্যালু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে স্টেট নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। খুবই সিম্পল উদাহরণ দিচ্ছি আমি, লক্ষ্য রাখবেন স্টেট যখন ব্যবহার করবেন তখন অবশ্যই কনস্ট্রাক্টর নিতে হবে, কনস্ট্রাক্টরের মধ্যে স্টেট ব্যবহার করতে হবে, দিস ডট স্টেট, এবং এর মধ্যে যতগুলো ভেরিয়েবল দরকার ততগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারবেন। আমরা একটি মাত্র ভেরিয়েবল নিয়েছি কাউন্ট, এবং এখানে কাউন্ট ব্যবহার করেছি, লক্ষ্য রাখবেন ডিরেক্টলি কাউন্ট এখানে লেখা পসিবল না যদি আমরা ডিস্ট্রাকচার না করি। সো ডিস্ট্রাকচার আগেই করে নিয়েছি, অর্থাৎ দিস ডট স্টেট আগেই লিখে নিয়েছি, এই জন্য শুধু কাউন্ট এখানে ব্যবহার করতে পারছি। এবার যখন বাটনে ক্লিক হবে তখন আমরা চাচ্ছি স্টেটের ভ্যালু চেঞ্জ করতে। তো সেক্ষেত্রে স্টেটের ভ্যালু চেঞ্জ করতে হলে অবশ্যই দিস ডট সেট স্টেট এই ফাংশনটি ব্যবহার করতে হবে, এবং এর মধ্যে আপনি যে ভেরিয়েবলের ভ্যালুটা বা যে ভেরিয়েবলের স্টেট চেঞ্জ করতে যাচ্ছেন তার নামটা এখানে দিয়ে দিতে হবে। তো এবার আমরা যে কাজটা করতে পারি, ডেফিনেটলি অন্য বাটনটাও আমরা অ্যাড করে নিতে পারি। এখানে মাইনাস যে বাটন সেটা আমি অ্যাড করে নিলাম এবং হ্যান্ডেল ডিক্রিমেন্ট দিয়ে দিচ্ছি এবার। ওকে, এতে করে বুঝতে সুবিধা হবে। সো এই হ্যান্ডেল ডিক্রিমেন্ট ফাংশনটা এবার আমার তৈরি করে নিতে হবে। তো এক্স্যাক্টলি সেম এটার মতোই, জাস্ট নিচে কপি পেস্ট করে দিলাম এবং এইখানে আমি হ্যান্ডেল ডিক্রিমেন্ট বসিয়ে দিলাম। এবার কি হবে, জাস্ট ভ্যালু 1 কমবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এখানে স্টাইলিং একটু অ্যাড করে নিই, অলরেডি আমি স্টাইল ডট সিএসএস আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছিলেন, আমি অলরেডি তৈরি করে রেখেছিলাম এখানে সোর্সের মধ্যে। তো বডি এবং বাটন এই দুইটার জন্য স্টাইল আমি দিয়েছি। সো ভেরি বেসিক স্টাইল, এখানে বোঝানোর মতো তেমন কিছু নেই, আপনারা একটু দেখে নিয়ে টাইপ করে নিতে পারেন। এবার আমি যেটা করব, আমি স্টেট যে ক্লাস রয়েছে তার সাথে এই স্টাইলটা অ্যাড করে দেবো। তো সেই জন্য যেটা করতে হবে, ইম্পোর্ট স্টাইল ডট সিএসএস, দ্যাটস ইট, সেভ করে নিলাম। এবার যদি রিলোড করি তাহলে ডেফিনেটলি দেখতে পারবেন সেই স্টাইলটা এখানে অ্যাড করা হয়ে গেছে। তো পারফেক্টলি এবার প্লাস দিলে দেখতে পাচ্ছেন এখানে বাড়ছে, স্টেট চেঞ্জ হচ্ছে, মাইনাস দিলে স্টেট এখানে চেঞ্জ হচ্ছে।
তো এবার যে কাজটা করতে যাচ্ছি, জাস্ট চাচ্ছি আমি খুবই সিম্পল একটা কাজ, যে আমি জিরোর নিচে যখন আসবে তখন এই বাটনটা ডিসেবল হয়ে যাবে। তো সেটা কি আমরা করতে পারবো না? ডেফিনেটলি করতে পারবো, কারণ অলরেডি আমরা স্টেটের সাহায্যে ভ্যালুটাকে হোল্ড করতে পারছি। তো এবার আমি চাচ্ছি এই যে যখনই মাইনাস বাটন কি হবে, ডিসেবল হবে, কখন হবে? যখন এই স্টেটের ভ্যালুটা জিরোতে চলে আসবে। ওকে, তো সেই জন্য ডিসেবল যে প্রপার্টিটা রয়েছে, বাট ডেফিনেটলি এটা আসলে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। এটা ছিল আমাদের জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্স। সো এখানে আসলে ট্রু দিতে হবে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ওকে, সো এবার আমরা কি করব, এটাকে রিলোড করে দেখাচ্ছি। আমি আসলে মাইনাসে দিলে এটা কাজ করবে না, কারণ ইনিশিয়ালি আমি এটাকে ডিসেবল করে দিয়েছি। বাট ডিসেবলটা কখন হবে? এবার আসুন সেই কন্ডিশনে আমরা কি করতে পারি, এখানে কাউন্টের ভ্যালুটা যখন কি হবে, জিরো এর সমান হবে, তখনই মূলত ডিসেবল হয়ে যাবে। সো কাউন্ট ইকুয়াল যদি জিরো হয়, তাহলে এখানে টার্নারি কন্ডিশন আমরা ব্যবহার করতে পারি। এই কন্ডিশন, টার্নারি কন্ডিশন সম্পর্কে জাভাস্ক্রিপ্টে আলোচনা করেছি, তাই এখানে আসলে আলোচনা করার দরকার নেই। যখন কাউন্টের ভ্যালু জিরো হয়ে যাবে তখন কি হবে, ট্রু হবে, অথবা যদি জিরো না হয় সেক্ষেত্রে কি হবে, ফলস হবে। এই ছোটোখাটো একটা কন্ডিশন এখানে বসিয়ে দিলাম, দ্যাটস ইট। সো ডিসেবলের ভ্যালুটা এখানে কখন কি হবে, যখন কাউন্টের ভ্যালু জিরো হয়ে যাবে তখন ডিসেবলের ভ্যালু হয়ে যাবে ট্রু, আর যদি জিরো না হয় সেক্ষেত্রে এটা থাকবে ফলস। সো সেভ করে নিলাম। এবার যদি আমরা রিলোড করি, এখানে দেখাচ্ছি 1 2 3 4 পারফেক্টলি কাজ করছে, মাইনাস কাজ করছে, বাট যখন জিরো হয়ে যাবে এটা কিন্তু আর কাজ করবে না, ডিসেবল বাটনটা। এক্স্যাক্টলি সেম আমরা চাইলে আমরা উপরে ইনক্রিমেন্টের ক্ষেত্রেও অ্যাড করে নিতে পারি। এইখানে যদি আমি এরকম দেই যে 5 হয়ে গেলে ম্যাক্সিমাম ভ্যালু, তারপর এটা কি হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে প্লাস বাটনটা। তো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো স্টেট নিয়ে এরকম অনেকবার কাজ করতে হবে ডেফিনেটলি। স্টেটের বেলায় খুবই সিম্পলি আবারও যদি রিভাইজ করি, কনস্ট্রাক্টর লাগবে, দিস ডট স্টেটের মধ্যে যতগুলো ভেরিয়েবল চাচ্ছেন ব্যবহার করতে পারবেন, এবং এই স্টেটের ভ্যালুগুলো পরিবর্তন করতে চাইলে অবশ্যই দিস ডট সেট স্টেট অর্থাৎ সেট স্টেট ফাংশনের মধ্যে চেঞ্জ করতে হবে। এবং এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় বলে নিচ্ছি, এই লিসেনার সম্পর্কে, ইভেন্ট হ্যান্ডেলার সম্পর্কে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আসলে এখানে এত ডিফিকাল্ট মনে হওয়ার কোনো কিছু নেই, কারণ জাভাস্ক্রিপ্টে আপনারা ইভেন্ট হ্যান্ডেলার সম্পর্কে আইডিয়া নিয়েছেন, তো এক্স্যাক্টলি সেম কাজই এখানে প্রায় করছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।